হ্যালো বন্ধুরা, একতারা এক্সপ্লেন চ্যানেলে আজকের ভিডিওতে জানবো লেটেস্ট মুভি মিরাই সম্পর্কে। এই মুভির গল্প মাইথোলজি পুরাণ কাহিনীর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। পুরো কাহিনীটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে মনে হয় এটি কোনো প্রাচীন গ্রন্থ থেকে নেয়া, কিন্তু আসলে এটি নতুন ভাবে নির্মিত একটি গল্প যার নাম মিরাই। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় এই অম্বিকাকে, যিনি গত 2 দিন ধরে এভাবে ধ্যানে লীন হয়ে আছেন। এটা দেখে এক ভক্ত গুরুকে বলেন, আচার্য, অম্বিকা মাতা গত 2 দিন ধরে না খেয়ে কেন এভাবে ধ্যানে লীন হয়ে আছে? এটা শুনে সেই গুরু ভয় পেয়ে যায়। এর মানে ভবিষ্যতে আসতে চলছে ঘোর বিপদ। নবগ্রহ হিন্দু জ্যোতিষশাস্ত্র ও পুরাণ অনুযায়ী 9টি গ্রহ বা দেবতাকে বোঝানো হয়। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। এরা বিভক্ত হয়ে মানুষের জীবনের সুখ দুঃখ, ভাগ্য, কর্মফল, স্বাস্থ্য এবং মানসিক অবস্থানকে নিয়ন্ত্রণ করে। এই 9টি গ্রহের শক্তি ও প্রভাবের গ্রন্থ বা জ্ঞান ভান্ডারকে পাহারা ও সুরক্ষার দায়িত্ব ছিল 9 জন মহান সাধু বা ঋষিদের হাতে। এদের মধ্যে নবম গ্রন্থটির রক্ষক ছিলেন মাতা অম্বিকা। অম্বিকা তার ধ্যান শক্তির দ্বারা ভবিষ্যতের ঘোর বিপদ আসতে দেখে আতঙ্ক হয়ে যায় এবং অন্য 8টি গ্রন্থ সমূহের রক্ষকদের কবুতরের দ্বারা বার্তা পাঠিয়ে একত্রে করে। অম্বিকা তার ধ্যানে দেখা ঘটনার কথা বলে 8 জন রক্ষককে। তিনি সতর্কতা দিয়ে বলে, এই 9টি গ্রহকে হাসিল করে পৃথিবীর মাঝে ভগবান সাজতে চায় এক অসুর শক্তি। সে চায় এই 9টি গ্রন্থের শক্তি নিজের দখলে নিয়ে অমর হয়ে এই পৃথিবীতে তার ক্ষমতা ব্যবহার করে ভগবানের রূপে রাজত্ব করতে। আর সেই শক্তির জন্ম হয়েছে তন্ত্রবনে। কিন্তু বাকি 8 জন রক্ষক নিজের উপর প্রচন্ড আত্মবিশ্বাস যে তারা এই অসুর শক্তিকে ধ্বংস করতে সফল হবে। কিন্তু অম্বিকা তো ভবিষ্যৎ দেখছেন। তিনি তো জানেন বাকি 8 জন রক্ষক ভবিষ্যতে কতটা সফল হবেন। তাই অম্বিকা তার নিজের নবম গ্রন্থটি সুরক্ষা করার জন্য গর্ভবতী অবস্থায় কৈলাসের পথে যাত্রা করে ভগবান অগস্ত্য মুনির উদ্দেশ্যে। ভগবান অগস্ত্য মুনি ছিলেন ত্রিকালদর্শী, যিনি ত্রেতা যুগে ভগবান রামকে সঠিক জ্ঞান, অনেক বৈদিক শক্তি প্রদান করেছিলেন। ভগবান অগস্ত্য মুনি থাকেন হিমালয়ে। প্রচন্ড শীত আর কঠিন বরফ ঝড় পেরিয়ে অম্বিকা এগিয়ে চলতে থাকে কৈলাসের পথে। তার একমাত্র লক্ষ্য মহারিষি অগস্ত্য মুনির সাথে সাক্ষাৎ করা। প্রচন্ড ঠান্ডায় অম্বিকা ক্লান্ত হলে অগস্ত্য মুনি এসে অম্বিকাকে এখান থেকে নিয়ে আসে। তিনি বলেন, অম্বিকা, তুমি যে ভবিষ্যৎ দেখছো সেই ঘটনা ঘটবেই। তাকে রক্ষা করার মতো শক্তি কলিযুগে এখনো জন্মায়নি। মহারিষি অগস্ত্য অম্বিকাকে বলে, পৃথিবীকে রক্ষা করার শক্তি বর্তমানে বড় হচ্ছে তোমার গর্ভে, কিন্তু সেই শক্তি জন্ম নিলেই সে কালো শক্তিকে পরাজিত করতে পারবে না। তাকে মানুষ রূপে ভগবান রামের মতোই প্রকৃতি থেকে জ্ঞান ও শক্তি অর্জন করতে হবে। তুমি যেমন পৃথিবীকে রক্ষা করতে দৃঢ় মনোভাবের, সেই লক্ষ্যকে অর্জন করতে আরো এক ধাপ এগিয়ে থাকবে সেই শিশু। তাকে প্রকৃতিকে রক্ষা করার জন্য প্রকৃতির মাঝেই বড় হতে হবে। তার জীবনে প্রতি পদে পদে বিপদ আসবে। স্বয়ং প্রকৃতি তার পরীক্ষা নিবে, আর প্রকৃতি তার জীবনের প্রত্যেক বাধা থেকে সৃষ্টি করবে এক মহান যোদ্ধা। এর কিছুদিন পর আমাদের দেখানো হয় অম্বিকা মহারিষি অগস্ত্যের কথা মতো প্রকৃতির মাঝে এক মন্দিরের শিশুকে প্রকৃতির মাঝে দিয়ে আসতেছে। আর আমাদের মুভিতে দেখানো হয় 24 বছর পর প্রেজেন্ট টাইমে। সেই আচার্য বলে, অম্বিকা যাওয়ার আজ 24 বছর পূর্ণ হয়ে গেছে। অম্বিকা যা যা বলে গেছে পৃথিবীর মাঝে আজ সেটাই লক্ষ্য করা যাচ্ছে। দুষ্ট তান্ত্রিক এখন পর্যন্ত 6টি গ্রন্থ দখল করে নিয়েছে, আর বাকি 3টি গ্রন্থ পেতে তাকে আমাদের যে কোনো ভাবেই থামাতে হবে। বিশেষ করে অম্বিকার নবম গ্রন্থ, অমৃত গ্রন্থ, যে কোনো প্রকারেই হাসিল করতে দেয়া যাবে না। আচার্য বলে, অম্বিকা বলছেন 24 বছর পর তার ছেলেকে প্রকৃতির মাঝে থেকে খুঁজে নিয়ে আসতে, আর তার জীবনের মূল লক্ষ্য কি, তার জন্ম কেন হয়েছে, সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেয়া।
এবার আচার্যের কথা মতো মেয়েটি, যার নাম বিভা, সে সেই শিশুকে খুঁজতে বের হয়। যেহেতু সে এমন আশ্রমে এই স্থানে বড় হয়েছে, তার মাঝে মানুষের মাথায় কি চলতেছে সেটা দেখা বা পড়ার মতো এক দিব্য ক্ষমতা ছিল। বিভা প্রথমেই পুলিশ স্টেশনে আসে কেউ তার ছবি দিয়ে অজ্ঞাত শিশু হিসেবে ডায়েরি করলে সেটা জানার জন্য। এরপর যায় সেই স্থানে যেই মন্দিরে অম্বিকা সেই ছোট্ট শিশুকে ছেড়ে দিয়ে এসেছে এবং একজন অগ্রা সাধুকে অম্বিকা তার শক্তি দিয়ে পড়তে ধরলে সেই সাধু নিজেই বলে, তুমি যাকে খুঁজতেছো সেই শক্তি আমার কাছেই বড় হয়েছে, তাই তার সম্পর্কে জানার জন্য আমাকে পড়ার কোনো দরকার নেই। সে অন্যদের চেয়ে আলাদা, তার অলৌকিক এক দৃষ্টি ছিল যে 12 বছর পর্যন্ত আমার কাছেই বড় হয়েছে। কিন্তু 12 বছর পর প্রকৃতি তাকে এখান থেকে উত্তরে কলকাতার কাশীর উদ্দেশ্যে নির্দেশ দেয়। তাই বিভা কাশিতে আসে। বিভিন্ন অফিসার আর হাজারো মানুষকে এভাবেই পড়ে, তাদের মস্তিষ্কের সমস্ত কথা জেনে নেয় আর সেই শিশুকে, যার নাম বেদা, তাকে খুঁজতে থাকে। এই হলো বেদার ছোটবেলার সঙ্গী, যে এখন ছোলা বিক্রি করে। বিভা এসে তাকে বেদা সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে, আমরা একসাথে কয়লার কাজ করতাম। বেদা যেন আলাদা। একদিন রাতে বেদা বলে, এই কয়লার কাজ করতে করতে আমরা কালো হয়ে যাচ্ছি, তাই আর কয়লার কাজ করব না। বেদা আকাশে কি যেন একটা দিশা পায়। তখন বেদা এখান থেকে হায়দ্রাবাদে চলে যায় আর আমি এখানে। এরপর আমাদের দেখানো হয় সেই বেদাকে, যে ওনাদের মতোই প্রকৃতির মাঝে বড় হয়েছে আর সেই পথেই গেছে। এই দুজন হলো বেদার দুই সঙ্গী। এই হলো মুভির হিরো বেদা। এটা হলো বেদার রাজ্য, যেখানে চুরির ব্যাগ, জুতা, মদ, টুপি সমস্ত কিছুই ভরপুর আছে। এই টাকলু দাদা হলো দাস ভাই, যে এই এলাকার গাঁজা সাপ্লাই করে। এক কথায় 2 নম্বরে গাঁজার ডিলার। আর বেদা ও তার দুই বন্ধু মিলে একত্রে গাঁজার ডিলার দাস ভাইয়ের গাঁজা চুরি করে নিয়ে এসেছে। তাই এই দাস ভাই এসেছে তার গাঁজা নিয়ে যেতে এবং বেদাদের সাহায্য করার জন্য। কিন্তু এই বেদা এভাবেই স্টাইল মেরে দাসকে বলে, 2 নম্বরে ধান্দা মানে কিছু নেয়া এবং কিছু ছেড়ে দেয়া, না হলে দেখানো হয় এভাবে কিছু মারপিট। এবং মারপিট শেষে বেদা সেই গাঁজার ড্রামে আগুন লাগিয়ে দেয়। আর এই ছেলা সেই আগুনকে নিভাতে পেট্রোলকে জল ভেবে ড্রামে দিয়ে দেয় আর একটা বিস্ফোরণ হয় এবং পুলিশ সেখানে আসে আর বেদা সহ সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে ধরে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় বিভা। এই প্রথম বিভা বেদাকে দেখে, যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তবুও মুখে হাসি। এই হলো সেই সিআই পুলিশ মামা, যে সবাইকে বন্দি করে নিয়ে এসেছে। এই পুলিশ মামা প্রচন্ড সৎ, ভয়ঙ্কর রকমের ভীতু আর প্রচন্ড ধর্ম বিশ্বাসী। সে অফিসের টেবিলে ফাইলের চেয়ে ঠাকুরের মূর্তি আর আগরবাতি জ্বালিয়ে রেখেছে। এই পুলিশ মামা এমন কেস চায় যেখানে ডিউটিতে কোনো মার্ডার, খুন খারাপি, কোনো খারাপ কেস থাকবে না, কিন্তু সে পুলিশে চাকরি করবে। যেহেতু হাজতে বন্দিরা গরমে কষ্ট করে আসে, তাই সে এই এসি আনিয়েছে। এবার সেখানে আসে বিভা। সে সবাইকে রিলিজ করতে এসেছে। বিভা বলে, আপনি যে সবাইকে ধরছেন তারা সেই গাঁজা পুড়িয়ে দিয়েছে, তারা অপরাধী নয়। আপনার কাছে কোনো প্রমাণ নেই, তাহলে কিসের শক্তিতে আপনি তাদেরকে বন্দী করে রেখেছেন? আপনি যদি তাদেরকে না ছাড়েন তো নির্দোষদের হাজতে ভরানোর অপরাধে আমি আপনাকেই হাজতে ভরাবো। ফলে এই পুলিশ যোদ্ধা সবাইকে ছেড়ে দেয় আর বেদা সেখান দিয়েই চলে যায়। কে সে, কেন তাদেরকে ছাড়ালো, একবারও জিজ্ঞাসা পর্যন্ত না করে চলে আসে বেদা। আর পরের দিন এই পরীর মূর্তি ঠিক করতেই, পরীর নাম মুখে নিতেই সেখানে আসে বিভা।
বিভা এসে তার দিব্য শক্তি দিয়ে বেদার পুরো জীবন পড়তে চায়, কিন্তু সে তার শক্তি দিয়ে বেদার স্মৃতি পড়তে পারে না। বেদা বলে, কাল ধন্যবাদ দেইনি বলে আজ ধন্যবাদ নিতে এসেছো, নাকি তুমিও আমাদের মতোই ধান্দা করতে এসেছো? চোরের চিন্তা ভাবনা তো চোরের মতোই হবে। তখন বিভা বলে, সে প্রথম পুলিশ স্টেশন কাশিতে, এরপর সেই সন্ন্যাসী, এরপর কয়লাকুড়া তার বন্ধু, এবং তারপর তার কাছে এসেছে বেদার খোঁজে। বেদা এই কথা শুনে বড় শক খায়। আরে, এ আমার পুরো জীবন ঘুরে আমার কাছে এসেছে। বিভা বলে, বেদা তুমি কোনো সাধারণ কেউ নও, তুমি নবগ্রহের নবম গ্রন্থের অমৃত গ্রন্থের রক্ষক। বেদা বলে, আপনি নিশ্চিত পাগল, আমি খুবই সাধারণ এতিম একজন। তখন বিভা একটা লোহা বেদার চোখে দ্রুত মেরে দেয়, আর বেদা খুব সহজে সেটা ধরে ফেলে। সে তো নিজেও অবাক, আরে এটা কিভাবে ধরলাম আমি? বিভা বলে, তুমি সাধারণ কেউ না, এটা ভুলে যেও না। বিভা বলে, আমি সবার জীবনের স্মৃতি পড়তে পারি, কিন্তু আমি তোমার স্মৃতি পড়তে পারিনি। বেদা বলে, তুমি পাগল, তাহলে আমার বন্ধুর স্মৃতি পরে বলো। বিভা বেদার বন্ধুর স্মৃতি পড়ে আর বেদাকে বলে, এ তোমায় গতকাল রাত থেকে মনে মনে গালি দিচ্ছে। তুমি হোটেলের আন্টিকে তোমার বন্ধুকে কল দিতে বাধা করছো এজন্য। বেদা হাসে, কিন্তু তার বন্ধু তো অবাক। আর বেদা তার বন্ধুর ফেসের রিয়েকশন দেখে সেও অবাক। তার মানে এই মেয়ে যা বলছে তা সত্যি। গতকাল রাত থেকে তার বন্ধু মনে মনে তাকে গালি দিচ্ছে। আর এই বীর পুরুষ পুলিশ মামারা এভাবে বস্তার কবচ পরে বিভাকে ফলো করতে থাকে। কে এই বিভা? এবার বিভা একটি চিরকুট লিখে কবুতরের দ্বারা খবর পাঠায় সেই আচার্যকে। বিভা মাতা অম্বিকার পুত্র বেদাকে খুঁজে পেয়েছে। সেই আচার্য বলে, সময়ের দুই ধারাই তাদের নিজস্ব শক্তিতে এগিয়ে আসতেছে। একদিকে পবিত্র আলোর শক্তি আর অন্যদিকে অন্ধকারের কালো শক্তি। ভিউয়ার্স, এবার একটু মনোযোগ সহকারে দেখবেন। ইনি হলেন একজন প্রফেসর যে কালো শক্তির হয়ে কাজ করে। এবার সে এসেছে সপ্তম গ্রহ অশোক গ্রন্থের খোঁজে। তিনি বলেন, আপনি যে সপ্তম গ্রন্থটি রক্ষা করছেন সেটা আমায় দিয়ে দাও। সেই রক্ষক রাজি না হলে সেখানে আসে কালো শক্তির কিং মহাবীর, আর তাকে মারতে রক্ষকের বাহিনী আসলে সেই মহাবীর তার কালো শক্তির তরবারি দিয়ে নির্মম ভাবে তাদেরকে মারতে থাকে, এবং মহাবীর তার প্রচন্ড শক্তি দিয়ে সপ্তম গ্রন্থের রক্ষককে এভাবেই ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। মহাবীরের এমন ভয়ঙ্কর রূপ দেখে প্রফেসর সহ সেখানে উপস্থিত সকলে ভয়ে কেঁপে উঠে। আর সেই সপ্তম গ্রন্থটি সুরক্ষার জন্য রাখা বিষাক্ত সাপটিকে মহাবীর তার কালো শক্তি দিয়ে ভিনিশ করে দেয়। এবার মহাবীর বলে, এই 7টি গ্রন্থ হাসিল করতে আমার পুরো 24 বছর লেগে গেল, এখন আর 2টি গ্রন্থ বাকি। অন্যদিকে বিভা বেদাকে বলতে থাকে, তুমি সাধারণ কেউ নও বেদা। তখনই সেই গাজার দাসের ছেলে আসে বেদাদের মারতে। বেদার জন্য দাসের অনেক টাকা লস হয়ে গেছে, তাই বিভা ও বেদা একসাথে মিলে পালাতে থাকে আর এক জায়গায় দুজনে লুকায়। বেদা বিভার এত কাছাকাছি তাই তার ফিলিংস জেগে উঠে, কিন্তু বিভা বলে, আমি তোমার স্মৃতি পড়তে না পারলেও তোমার ফিলিংস ঠিকই পড়তে পারি, তাই নিজের ফিলিংস কাবু করতে শিখো। তার পরের দিন বেদা ভাবতে থাকে, কেন বিভা তাকে খুঁজতেই বেদার পুরো জীবন ঘুরে খুঁজে তার কাছেই এসেছে। সে ভাবতে থাকে বেদার বিভার প্রতি তার ফিলিংস জেগে উঠে আর বিভাকে প্রপোজ করতে আসে। বিভা তখন এই ঘরে ধ্যানে, সামনে বেদা ও তার বন্ধু। তাদের সামনে একটি চিরকুট নিয়ে একটি কবুতর আসে। বিভা বেদাকে বলে, বেদা আমি যা বলতেছি মন দিয়ে শুনো। মানুষকে ভগবান বানানোর জন্য 9 গ্রন্থের ভিতর কালো শক্তি 7ম গ্রন্থটি হাসিল করে নিয়েছে। এখন সে 8ম গ্রন্থের দিকে এগোচ্ছে। তোমার 9ম গ্রন্থটি রক্ষা করার জন্য তোমায় দ্রুত প্রস্তুত হওয়া খুবই জরুরি। বিভা বলে, তুমি শুধু জানো কাশিতে সেই অঘরী সাধুর কাছে তুমি বড় হয়েছো, কিন্তু তোমার জন্মদায়ী মাতার সম্পর্কে তুমি কিছুই জানো
জানো না, তোমার মায়ের নাম ছিল অম্বিকা। হাজারো মানুষ তোমার মায়ের পূজা আরাধনা করত। অম্বিকা মাতার ভবিষ্যৎ দেখার শক্তি ছিল। বেদা বলে, কিন্তু আমি কোনো মাকে চিনি না। আর পাশের এক পথের এতিম ছেলেকে দেখিয়ে বলে যে এই ছেলে আর আমি একই। আমিও এই শিশুর মতোই পথে পথে ঘুরে বেরিয়েছি, না খেয়ে থেকেছি। এসব বলে বেদা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। অন্যদিকে দেখায় মহাবীরকে। প্রফেসর বলে, আপনি সপ্তম গ্রন্থটি হাসিল করছেন, অষ্টম গ্রন্থ কিভাবে হাসিল করবেন সেটা সম্পর্কে ভাবছেন, কিন্তু আপনি নবম গ্রন্থ সম্পর্কে কখনোই ভাবেন না কেন? এবার মহাবীর তার অতীতের এক দৃশ্য দেখে, যেখানে অম্বিকা মহাবীরকে বলে, 8 গ্রন্থকে তুমি হাসিল করলেও নবম গ্রন্থ অমৃত গ্রন্থটিকে তুমি কখনো ছুঁয়েও দেখতে পারবে না। মহাবীর বলে, নবম গ্রন্থটি হাসিল করা এত সহজ হবে না। এর জন্য আমি 10 বছর আগে থেকেই পরিকল্পনা করে এসেছি। এবার আশ্রমে দেখায় এক মেয়েকে, যে 10 বছর আশ্রমে সাধনার দ্বারায় এখন অম্বিকার আশ্রমে যাওয়ার যোগ্যতা অর্জন করছে। সেই পুরোহিত যোগাকে বলে, যোগা, তুমি গত 10 বছর কঠিন সাধনা করছো, এখন তুমি সেই যোগ্যতার দ্বারায় অম্বিকার আশ্রমে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করছো। ব্রাহ্মণ সেই তথ্যের জ্ঞান দিলে যোগা সাথে সাথেই গুরুকে সেখানেই মেরে ফেলে আর বলে, আমাকে অম্বিকার আশ্রমে যেতে 10 বছর অপেক্ষা করানোর জন্য এটাই তোমার জন্য আমার গুরু দক্ষিণা। এবার আবার বিভা বেদার এখানে আসে আর বলে, তুমি যা এতদিনে করেছিলে সেটা কোনো খারাপ কাজ ছিল না বেদা। একটি বাস দেখায়, বলে এটি একটি আনফিট বাস, তুমি যদি এই বাস নিয়ে না আসতে তো এভাবেই পরের দিন স্কুল বাস বানাতো আর তার পরের দিন অনেক বাচ্চা মারা যেত। একটা নষ্ট প্রাইভেট কার দেখায় আর বলে, যদি তুমি এটা এখানে নিয়ে না আসতে তো তার পরের দিন এই গাড়িতে একটা পুরো পরিবার মারা যেত। এসব শুনে বেদা হাসে, আরে আমি এত ভালো কাজ করতেছি। এবার বেদা তার বন্ধু সহ খুব সহজেই একটা প্রাইভেট কার চুরি করে আর বিভাকে বলে, এটাই আমাদের কাজ, তুমি বলো আমি যা করতেছি সেটা কি ভালো ছিল? সাথে সাথেই গাড়ির ডিকি থেকে শব্দ আসে। গাড়ির ডিকি খুলতেই দেখে সেখানে 2টি স্কুল বাচ্চা। বেদা তো অবাক, আমি এতদিন এই খারাপ কাজের দ্বারাও এত ভালো কিছু করছি। এবার রাতে বেদা শুয়ে শুয়ে এসব ভাবতেছে। বেদা এতদিন আকাশে তার পথের দিশা দেখতে পেত, কিন্তু আজ সে আকাশে ধনুক নিয়ে এক মনুষ্যের দৃশ্য দেখে। বিভা বলে, যেটা তুমি কোনোদিন দেখো নাই সেটা আজ দেখতেছো। যে জন্য তোমার জন্ম হয়েছে আজ সেটা তোমায় করার জন্যই নির্দেশ দিচ্ছে। বিভা বেদাকে একটা মাতৃ মুদ্রা করতে বলে আর এই মুদ্রাটি করে বেদা প্রথম তার মস্তিষ্কের গভীরে যায়, যেটা বেদা আগে কখনো কোনোদিন জানতো না। বেদা তার মায়ের গর্ভে, কিন্তু গর্ভে থেকেই সে তার মায়ের সব কথা শুনতেছে। অম্বিকা তার গর্ভের ছেলেকে বলে, আমি জানি তুমি আমার কথা শুনতেছো, মনে রেখো আমি তোমায় ত্যাগ করতেছি না, যা করতেছি সৃষ্টির ভালোর জন্যই করতেছি। আমাদের দুজনের প্রথম দেখা হবে তন্ত্রবনে। এমন আশ্চর্য অনুভূতি, বেদা এক ঝটকা খেয়ে মাতৃমুদ্রা ভাঙ্গে। সেই প্রথম তার শক্তি সম্পর্কে জানতে পারে আর মায়ের অস্তিত্ব বুঝতে পারে। এবার বেদা এই প্রথম বুঝতে পারে যে সে সাধারণ কেউ নয়। এই বিষয়টা তার মাথায় ঘুরতে থাকে। অন্যদিকে বিভা আচার্যকে সংবাদ পাঠায়, বেদা তার নিজের সম্পর্কে বুঝতে পেরেছে। আমাদের দেখায় মুরক্কোতে অষ্টম গ্রন্থের রক্ষকের কাছে। এই রক্ষক একজন সাধারণ ব্যক্তির মতোই জীবন পার করতেছে। মহাবীর সেখানে আসলে অষ্টম গ্রন্থটি চাইলে তাদের মধ্যে কিছু অন্যরকম অস্ত্রের যুদ্ধ দেখায়। বায়ু শক্তি, অগ্নি শক্তি ইত্যাদি অদ্ভুত শক্তির যুদ্ধ দেখায়।
অন্যদিকে মহাবীর তার কালো জাদুর শক্তিতে সবাইকে পরাজিত করে আর সেই রক্ষক সেই দিব্য গ্রন্থটি নিয়ে পালাতে ধরলে মহাবীর তার অস্ত্র দিয়ে রক্ষকের হাত কেটে দেয় এবং অষ্টম গ্রন্থটি হাসিল করে নেয়। আর এভাবেই মহাবীর সেখানে নিজেকে ভগবান পরিচয় দেয়। এবার আমাদের দেখায় সেই সাধু মেয়ে যোগাকে, যে তার গুরুকে মারার পর এবার এসেছে নবম গ্রন্থের রক্ষক অম্বিকার আশ্রমে। ভিউয়ার্স, আপনাদের বুঝার সুবিধার্থে আমি কয়েকটি মূল চরিত্রকে বুঝিয়ে বলি। এ হলো যোগা, যে মহাবীরের কথা অনুযায়ী 10 বছর ধরে আশ্রমে যুদ্ধ সহ বিভিন্ন জ্ঞান অর্জন করছে আর মহাবীর যা বলে সেটাই সে করে। ইনি হলেন আচার্য, অম্বিকার প্রধান সেবক। অম্বিকার অবর্তমানে এই আশ্রমে দেখাশোনা করতেছে। আর এখানে বড় হয়েছে এই বিভা, যে ধর্মের পথের সঙ্গী। বিভার বড় শক্তি, সে যে কোনো মনুষ্যকে দেখে তার জীবনের পুরো অতীত দেখতে পায়। আর ইনি হলেন প্রফেসর, যে ভিলেন মহাবীরের আদেশে গ্রন্থ খুঁজতে কাজ করেন। আর বাকি চরিত্রগুলোকে আপনারা নর্মালি বুঝতে পারবেন। তো এবার মুভিতে আসা যাক। যোগা তার গুরুকে মেরে আসে অম্বিকার আশ্রমে। যোগার জীবনের একটি লক্ষ্য এই নবম গ্রন্থটিকে খুঁজা। আচার্য বলে, আমি জানি যদি আমি তোমায় বলি তুমি আমায় মেরে ফেলবে, আর যদি নাও বলি তবুও মেরে ফেলবে আর এই আশ্রমকে ধ্বংস করে দিবে। তখনই একটি কবুতর সেখানে আসে, যে কবুতর বিভার সংবাদ নিয়ে আসে। আচার্য বলে, অম্বিকা 24 বছর আগে যে দায়িত্ব আমায় দিয়ে গিয়েছিল আমি সেটা পূরণ করেছি। অম্বিকা নিজেই সেই নবম গ্রন্থের সুরক্ষার ব্যবস্থা করে রেখেছেন। তোমরা কখনোই নবম গ্রন্থের কাছে পৌঁছাতে পারবে না। আমাদের দেখানো হয় যোগা সে আচার্য সহ অম্বিকার আশ্রমকে ধ্বংস করে দিয়েছে আর সেই কবুতরের পায়ে টেকা লাগিয়ে ছেড়ে দেয়। কবুতর রক্তাক্ত হয়ে বিভার কাছে আসে। বিভা কবুতরকে দেখে সমস্ত কিছু বুঝতে পারে এবং কবুতরের পায়ে টেকার দেখে সবকিছু বুঝতে পারে। খুব দ্রুতই যোগা এখানে আসবে। অন্যদিকে পুলিশ বিভার ঘরে একটি টেকা লাগিয়ে রেখেছে বিভাকে জানার জন্য। পুলিশ তাদের পিছনে লেগেছে যখন বিভা বেদা ও তার বন্ধুদের সহ 30 জনকে প্রমাণের অভাবের কারণে ছেড়ে দিয়েছে। উপরে চাপ, তাকে তাদের বিরুদ্ধে যে কোনো উপায়ে প্রমাণ জোগাড় করতে হবে। মূলত এই কারণেই প্রতিক্ষণ পুলিশ তাদেরকে ফলো করতেছে। যোগা কবুতরকে টেকিং করে হোটেলে চলে আসে বিভাকে ধরতে, কারণ আচার্যের অবর্তমানে সেই জানে নবম গ্রন্থটি কোথায় আছে। যোগা হোটেল লঞ্চে আসে আর হোটেল মালিককে মেরে বিভার রুম নাম্বার জেনে নেয়। এদিকে সিসি ক্যামেরায় পুলিশ মামা এই সব কিছুই দেখতেছে। বিভা এভাবে লুকিয়ে আড়াল হয় আর যোগাকে ফাঁকি দিয়ে বেদার কাছে চলে আসে। যেহেতু যোগা নির্দোষ ভাবে হোটেলের মালিককে মেরেছে, তাই পুলিশ যোগাকে ধরতে আসে। যোগা তার কুম্ফু স্কিল দিয়ে এক পলকেই সব পুলিশকে এক নিমিষেই শেষ করে দেয়। এবার বিভা বেদার কাছে আসতেই কাঁদতে কাঁদতে বেদাকে জড়িয়ে ধরে আর বলে, যে আচার্য আমায় ছোট থেকে বড় করছে সে আর বেঁচে নেই। ওরা আচার্যকে মেরে দিয়েছে। পৃথিবীতে আমার আপন বলতে শুধু তুমিই আছো। বিভা বলে, যে নবম গ্রন্থটি রক্ষার জন্য তোমার জন্ম হয়েছে, আমার বিশ্বাস তুমি তার রক্ষা অবশ্যই করবে। এদিকে যোগা বিভাকে ধরতে সেখানে উপস্থিত হয় আর তাকে বাঁচাতে বেদা এগিয়ে আসে। ভিউয়ার্স, যেহেতু মিরাই মুভিটি লেটেস্ট মুভি, কপিরাইট ইস্যুর কারণে মুভিটিকে 2 ভাগে ভাগ করা হলো।